হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বলবানের রাজতান্ত্রিক আদর্শ নিয়ে বা কিংশিপ থিওরি অফ বলবান। ঠিক আছে, বলবানের কিংশিপ থিওরি নিয়ে। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা SKBU বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত ফিফথ সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 6 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো যে তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হবে, অনলাইন ক্লাস থেকে শুরু করে নোটসপত্র, সাজেশন সমস্ত কিছু হেল্প নেবে, তোমরা কিন্তু এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা ফিফথ সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। ঠিক আছে, তো এই 599 রুপিস পে করার মাধ্যমে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আজকের আলোচনার বিষয় কি, বলবানের রাজতান্ত্রিক আদর্শ নিয়ে। ঠিক আছে, তো এক্ষেত্রে প্রথমে বলা যায় যে বলবান ছিলেন একজন 40 চক্রের একজন অন্যতম সদস্য। ঠিক আছে, এর আগের ক্লাসে আমরা বলবানের উত্থান সম্পর্কে আলোচনা করেছি, সেখানে আমরা দেখেছি যে তিনি একজন 40 চক্র ছিলেন, তারপর প্রধানমন্ত্রী থেকে তারপরে কিন্তু সুলতান হয়েছিলেন। ঠিক আছে, তো তোমরা যারা যারা ভিডিওটি দেখোনি তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। তো বলবান কি ছিলেন, 40 চক্রের একজন অন্যতম সদস্য ছিলেন। ঠিক আছে, কিন্তু তিনি যখন সুলতান হন তিনি মনে করেন যে এই 40 চক্রের ক্ষমতা যদি খর্ব করা না হয় তাহলে কিন্তু তিনি অধিক সময় ধরে বা বেশি দিন ধরে সুলতান পদে আসীন থাকতে পারবেন না। ঠিক আছে, 40 চক্র তাকেও কিন্তু বরখাস্ত করে দিতে পারে। অর্থাৎ তৎকালীন সময়ে কি হয়েছিল, ইলতুৎমিশ যে বন্দেগানি চেহেলগান বা 40 চক্রের প্রবর্তন করেছিলেন, সেই 40 চক্র ইলতুৎমিশের পরবর্তীকালে শাসন কার্যে এই 40 চক্রের ক্ষমতা কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল। ঠিক আছে, বরং বলা যায় যে সুলতানের ক্ষমতার চেয়ে 40 চক্রের ক্ষমতাই ছিল বেশি শাসন কার্যে। সুলতানের কোনো ক্ষমতাই ছিল না, সমস্ত ক্ষমতা কার হাতে ছিল, 40 চক্রের হাতে। ঠিক আছে, তো তিনি যখন সুলতান হন বলবান, তিনি বুঝতে পেরেছিলেন যে এই 40 চক্রকে খর্ব করা না হলে সুলতান পদের যে মর্যাদা বা সুলতানের যে ক্ষমতা বৃদ্ধি, সেই ক্ষমতা কিন্তু বৃদ্ধি করা যাবে না। তো এই জন্য তিনি 40 চক্রকে বরখাস্ত করে দেন। ইলতুৎমিশ যে 40 চক্র প্রবর্তন করেছিলেন সেই 40 চক্রের পতনকে ঘটিয়েছিল বলবান। ঠিক আছে, এবং তিনি এক রাজতান্ত্রিক আদর্শ প্রবর্তন করেন। ঠিক আছে, তো তিনি যে নীতিগুলি প্রযোজ্য করে সুলতানের ক্ষমতা বৃদ্ধি করেছিলেন বা রাজতান্ত্রিক আদর্শ প্রবর্তন করেছিলেন, সেই আদর্শগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই আদর্শগুলি কি কি বা তিনি যে নীতিগুলি প্রবর্তন করেছিলেন সেগুলি কি কি, তার রাজতান্ত্রিক আদর্শের নীতিগুলি হলো বা বৈশিষ্ট্যগুলি হলো, প্রথমত যে বলবান পার্শ্বিক রাজাদের মতন বিশ্বাস করতেন যে সুলতান মর্তলোক ঈশ্বরের প্রতিনিধি ছিল। ঠিক আছে, তুর্কি অভিজাত বা জনসাধারণের সম্মতির ওপর তার ক্ষমতা নির্ভরশীল নয়। ঠিক আছে, তো তিনি কি মনে করতেন, তিনি মনে করতেন যে তিনি হলেন ঈশ্বরের প্রতিনিধি। ঠিক আছে, ঈশ্বরের প্রতিনিধি, এবং যে সাধারণ জনগণ রয়েছে বা অভিজাত রয়েছে তাদের ওপর কিন্তু তার যে ক্ষমতা তা কিন্তু নির্ভরশীল নয়, তিনি ঈশ্বরের একজন প্রতিনিধি। ঠিক আছে, দ্বিতীয়তম বলা হয়েছে যে বলবান মানুষের বংশ মর্যাদার ব্যাপারে উচ্চ নিচ্চ ভেদাভেদ মেনে চলতেন, সাধারণ মানুষের সাথে বাক্যালাপে তিনি ঘৃণা করতেন। তো তিনি যে ছিলেন সুলতানের মর্যাদা বৃদ্ধি করতে, ঠিক আছে, সবাই যেন সুলতানকে যেন সম্মান করেন, মর্যাদা পোষণ করেন, সেজন্য তিনি কিন্তু সাধারণ মানুষ যে ছিলেন তাদের সঙ্গে সরাসরি যে বাক্যালাপ করতেন না বা কথা বলতেন না, বা সাধারণ মানুষরা খুব ইজিলি তার সঙ্গে দেখাও করতে পারতো না। ঠিক আছে, তো এই সমস্ত প্রথা বা নীতি মেনে চলার মাধ্যমে তিনি কিন্তু যে রাজতান্ত্রিক আদর্শ প্রবর্তন করেছিলেন বা সুলতানের মর্যাদা প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, তো এরপর তৃতীয়তমের ক্ষেত্রে বলা হয়েছে যে বলবান জনসাধারণের থেকে দূরত্ব বজায় রেখে চলতেন, এমনকি দরবারেও উজির ছাড়া
তার সঙ্গে কেউ কথা বলতে পারতো না। তো উজিরকে প্রধানমন্ত্রী, তো জনসাধারণ তার সঙ্গে সরাসরি দেখা করতেও পারতো না, কথা বলতেও পারতেন না সহজভাবে, ঠিক আছে। তো উজিরের মাধ্যমে তিনি সমস্ত কিছু সমাধান করতেন, ঠিক আছে। উজির ছাড়া কেউ তার সঙ্গে কথা বলতে পারতো না। তো প্রধানমন্ত্রীর মাধ্যমেই তিনি কিন্তু সমস্ত যে কার্যকলাপ সেই কার্যকলাপ নিষ্পত্তি করতেন। হ্যাঁ, সহজভাবে জনসাধারণের নিকট বা সম্মুখীন উপস্থিত হওয়া, জনসাধারণের সাথে কথা বলা, এই সমস্ত কিন্তু কোনো নীতি তিনি প্রয়োগ করেননি, ঠিক আছে। এই তিনি প্রবর্তন করেছিলেন যে জনসাধারণ থেকে তিনি দূরত্ব বজায় চলতেন এবং তিনি উজিরের মাধ্যমে সমস্ত কার্য সমাধান করতেন। চতুর্থতম বলা হয়েছে যে বলবান সুলতানের বাহ্যিক আড়ম্বর ও মর্যাদার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করতেন। তো রাজকীয় পোশাক পরিচ্ছদ ছাড়া তিনি কারো সামনে উপস্থিত হতেন না। তো বলবান সুলতানের মর্যাদা প্রবর্তন করার জন্য বা রাজতান্ত্রিক আদর্শ তার এক অন্যতম শর্ত কি ছিল, যে তিনি সুলতানের যে বাহ্যিক আচরণ, ঠিক আছে, বা মর্যাদার ওপর তিনি কিন্তু গুরুত্ব দিতেন। এজন্য তিনি কি করতেন, রাজকীয় পোশাক পরিচ্ছদ পরে তিনি কিন্তু যে দরবার, সে দরবারে উপস্থিত হতেন, সবসময় রাজকীয় পোশাক পরেই উপস্থিত হতেন, রাজকীয় পোশাক ছাড়া তিনি কিন্তু উপস্থিত হতেন না। তারপরে পঞ্চমতমের ক্ষেত্রে বলা হয়েছে যে বলবান তার দরবারের পার্শ্বিক রীতিনীতি ও আদব কায়দা প্রবর্তন করেছিলেন। তো পার্শ্বিক নীতি অনুযায়ী সুলতানের সামনে আসার সময় সিজদা অর্থাৎ নতজানু হয়ে প্রণাম এবং পাইবস বা সিংহাসনের পদচুম্বন করার নিয়ম প্রবর্তন করেছিলেন। তো সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য পার্শ্বিক রীতিনীতি হচ্ছে যে প্রণয়ন করে বা পার্শ্বিক রীতিনীতি মেনে তিনি কিন্তু দুটো প্রথা চালু করেছিলেন, একটা হলো সিজদা আর একটা হলো পাইবস। সিজদা কি, যখন সুলতানের নিকট কেউ আসতো তাহলে সুলতানের সামনে তাদের নতজানু হয়ে প্রণাম করতে হতো। এছাড়া পাইবস কি, সিংহাসনের পদচুম্বন করার যে নিয়ম তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন। রাজতান্ত্রিক আদর্শের অন্যতম প্রধান শর্ত এটা, ঠিক আছে। তারপরে ষষ্ঠতম বলা হয়েছে যে বলবানের রাজতন্ত্রের আদর্শে তার স্বেচ্ছাচারী মনোভাব প্রকাশ পেলেও তিনি সম্পূর্ণ নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার কার্য সম্পাদন করতেন। তো তিনি এই শর্তগুলোর মাধ্যমে কি বোঝা যাচ্ছে, যে তিনি একজন স্বৈরাচারী শাসকের প্রবর্তন হয়েছিলেন, কিন্তু তিনি এই সমস্ত শর্ত কি করেছিলেন, সুলতানের মর্যাদা বৃদ্ধির জন্য বা সুলতানের ক্ষমতা বৃদ্ধির জন্য এই সমস্ত শর্ত তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন বা রীতিনীতি বা নিয়ম তিনি প্রবর্তন করেছিলেন। তো এই সমস্ত রীতিনীতির মাধ্যমে তাকে একজন স্বেচ্ছাচারী শাসক মনে হলেও তিনি কিন্তু স্বেচ্ছাচারী ছিলেন না, ঠিক আছে। তিনি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি মেনেই শাসন কার্য পরিচালনা করতেন। তারপরে সপ্তমতমের ক্ষেত্রে বলা হয়েছে যে দরবারে বলবান লঘু চপলতা বা হাস্য পরিহাস ও অশ্রু বিসর্জনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেন এবং প্রিয় পুত্র মোহাম্মদের মৃত্যুতে তিনি কান্নায় ভেঙে পড়েননি, ঠিক আছে। তো আরেকটা অন্যতম শর্ত কি, যখন দরবার অনুষ্ঠিত হতো সেই দরবারে লঘু চপলতা, ঠিক আছে, মানে ঠাট্টা করার যে হাসি ঠাট্টা, সেই সমস্ত হাসি ঠাট্টা তিনি কিন্তু বরখাস্ত করে দিয়েছিলেন। যারা দরবার চলাকালীন যদি হাসি ঠাট্টা করতো তাহলে তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া হতো। এছাড়া অশ্রু বিসর্জন, হ্যাঁ, কান্না করাও কিন্তু দরবারের মধ্যে মানা ছিল, ঠিক আছে। তিনি এই নিয়ম প্রযোজ্য করেছিলেন। এই জন্য বলা হয় যে তার যে প্রিয় পুত্র মোহাম্মদ যখন মৃত্যু হয়ে যায় তিনি কিন্তু তখনও অশ্রু বিসর্জন করেনি, ঠিক আছে, কান্নায় ভেঙে পড়েনি। তাহলে তিনি নিজেও কিন্তু এই নিয়মগুলো মেনে চলতেন। তারপরে অষ্টমতম বলা হয়েছে যে বলবানের বিশ্বাস করতেন যে পার্শ্বিক রীতিনীতিকে বাদ দিয়ে রাজতন্ত্রের মর্যাদা রক্ষা করা সম্ভব নয়, তাই তিনি ব্যক্তি জীবনেও ও রাষ্ট্রীয় জীবনে অন্ধের মতো পার্শ্বিক আদব কায়দা অনুসরণ করে চলতেন। তো তিনি মানে বিশ্বাস করতেন যে পার্শ্বিক আদব কায়দা ছাড়া রাজতান্ত্রিক যে আদর্শ বা দিল্লি সালতানাতের সুলতানের যে মর্যাদা, সুলতানের যে আদর্শ, সুলতানের যে ক্ষমতা বৃদ্ধি তা কিন্তু করা যাবে না। সুতরাং তিনি নিজেই এই পার্শ্বিক আদব কায়দা মেনে চলতেন ব্যক্তিগত জীবনেও এবং শাসন কার্য। সুতরাং বলবানের যে রাজতান্ত্রিক আদর্শ, তার রাজতান্ত্রিক আদর্শের যে শর্তগুলো ছিল বা তার রাজতান্ত্রিক আদর্শ কি কি ছিল, সেই ছিল আজকের আমার আলোচনার বিষয়। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা